এই কথা বলে যে, কারণ আমরা যে সরকার এখন আছে তারা দাবি করছে এবং এখনো আমরা এটা মনে করি 24-এর গণঅভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করছে। তাহলে তারা আর যাই করে কোনোভাবে 24-এর চেতনা থেকে একটুও দূরে সরে যেতে পারে না। কিন্তু আমি ক্ষোভের সাথে লক্ষ্য করলাম 24-এর চেতনা নানাভাবে সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম ছিল একটা গ্রাফিতি, যে গ্রাফিতিতেই আদিবাসীর কথা ছিল এবং যে গ্রাফিতির স্বীকৃতি ছিল সেইটা যেন মুছে ফেলা হলো। শুধুমাত্র বিক্ষোভ করলো সেটি না, ওই যে পাঠ্যপুস্তক থেকে এর দায় এই সরকারকে নিতে হবে। আমি এই সরকারকে অনতিবিলম্বে ওই গ্রাফিতি পাঠ্য বই থেকে পুনর্বহাল করার মধ্য দিয়ে অপরাধ মুছে ফেলার আহ্বান জানাচ্ছি। কথা পরিষ্কার, যদি আপনি এটা না করতে পারেন, এইখানে কারা মুছে ফেলেছে ওই দিকে আমরা তাকাবো না, পরিষ্কার কথা। আমার 2 নম্বর কথা হলো, এখানে অনেকেই আলোচনা করেছেন কিন্তু আমি আবার বলতে বাধ্য হচ্ছি, আগের সরকারকে আমরা হটিয়ে দিয়েছিলাম। আমরা বলছিলাম স্বৈরাচারী ব্যবস্থা যেন আবার ফিরে না। বৈষম্যের কথা নয়, একটু পরেই বললাম, ওটা তো অনেক বড় কথা। তাহলে আগের সরকার তার দলের কর্মীদের ইচ্ছা মতো, বিভিন্ন বাহিনীর ইচ্ছা মতো কাজকর্ম করত। এই কারণে তো আমরা অভিযুক্ত করেছিলাম, আইনের শাসন ছিল না বলে। কিন্তু এবার কি হলো, কতগুলো ছেলেরা, আমি পোলাপান বললাম না, তারা একটা দাবি করলো মেনে নিলে, এইটা কি গ্রহণযোগ্য? এইটা তো একই দেখি রে ভাই, ওই স্বৈরাচারের পথে হাঁটা, ফ্যাসিবাদের পথে হাঁটা, এইটাও গ্রহণযোগ্য না। আশা করব এতদিন যারা মবের নামে অন্যায় অত্যাচার করেছে তাদের চিহ্নিত করেন, বিচার করেন, আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোনো ঘটনা আমরা দেখতে চাই না। এই কথা উল্লেখ করলাম এই কারণে, কারণ এইটা যদি অবসান না হয় আমরা কিন্তু বিবেচনা করতে বাধ্য হব আপনারা 24-এর চেতনার রক্ষাকারী না অন্য কিছু। আমার 3য় বক্তব্য হলো, এইটা কি সহ্য করা যায়? আমাদের আদিবাসী ভাইয়েরা এবং অন্যরা একটা প্রতিবাদ মিছিল করল, এটা আগে থেকে ঘোষণা দিল। হঠাৎ করে ভুইফোর সংগঠন, যদি আপনারা ভুইফোর বলছেন, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা একটা তথ্য দিয়েছে, জানি না কতটুকু সঠিক, খোঁজ খবর অত নিতে পারেনি, বলে ভাই ওটা ভুইফোর না, ওর নেতাদের দেখেন ওই যে কি বলে মুক্তিযুদ্ধের বিরোধী যে ছাত্র সংগঠন ছিল তাদের নেতা ছিল, এখনো যারা আছে ওই সংগঠনে নাকি, যাকে আপনাদের উপরে ছেড়ে দেয়, আপনারা চেক করে দেখুন। তার মানে ভুইফোর না, ওরা কিন্তু পরিকল্পিত সংগঠন। তারা একটা প্রোগ্রাম দিল, পুলিশ কি করছেন, ঘাস কাটছেন, যেভাবে মারলো। তাহলে এই যে যারা মারলো, আমি যতটুকু জানি একটা মামলা হয়েছে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে 200 থেকে 300 জনের কথা বলে গ্রেফতার এখনো করা হলো না কেন? অনতিবিলম্বে যাদের নামে মামলা দায়ের করা হয়েছে, চিহ্নিত যারা, তাদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে। আমার 4র্থ কথা হলো, এই ছবি আর কতদিন দেখবো? দেখেন তো ভাই, জাতীয় পতাকা না, জাতীয় পতাকা লাঠির মাথায়, জাতীয় পতাকা মাথায়, কিন্তু পতাকার অবমাননা করলাম। এইটা পতাকা অবমাননার বিচার হবে না? এইটাকে পতাকা অবমাননা আমরা বলবো না? অবশ্যই পতাকা অবমাননা। মুক্তিযুদ্ধের শুধু দাবিদার বলবো না, সপক্ষে বলবো না। বাংলাদেশে বাস করতে গেলে মুক্তিযুদ্ধকে মানতে হবে, বাংলাদেশে থাকতে গেলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না। এই পতাকার অসম্মান যারা করেছে তাদেরকে বিচার করে, এই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমি কথা বাড়াতে চাই না, আজকে যেহেতু এই দাবিতে এসেছি, এটাই প্রধান কথা। এর সাথে 2টি কথা বলে শেষ করি, আলোচনা এসেছে বলে কথাটা তুললাম। আমাদের অনেক সংস্কারের কথা হচ্ছে, তা আমরা অনেক আগেই বলেছিলাম যে ঠিক আছে, আদিবাসী যে বৈষম্য দূরীকরণের কথা বলেন,
একটা সংস্কার কমিটি ওনারা করে নাই। এখন আমি ওনাদের কাছে আর দাবি করতে চাই না, ওগুলো দাবি করে লাভ নেই। দাবি করলে সুযোগ পেয়ে অন্য জটিলতার মধ্যে আমাদেরকে ঠেলে দেবে। কিন্তু আপনারা চিন্তা করতে পারেন, এবং অবশ্য না চিন্তা করতেন, একটা ঘটনাই বলে আমি শেষ করব। সংবিধান সংস্কার প্রথমে দেখবেন, প্রথমে সংবিধান, হ্যাঁ সংস্কার তো হইতেই পারে। আমরা আমাদের দল বামজোট একটু জানার জন্য বলি, যদি আমি এই বক্তৃতা করার ইচ্ছা ছিল না, তবু বলছি 72 সালেই কিন্তু আমরা বলেছিলাম পাশ হওয়ার আগে এই সংবিধানে আরো আলোচনা করা দরকার, এটা অসম্পূর্ণ আরো সম্পূর্ণ করা দরকার। সে আলোচনা আজকে ঢুকলাম না। আমরা বরাবর বলে আসছি সংবিধানের অসম্পূর্ণতা দূর করতে হবে, আদিবাসীদের তো স্বীকৃতি দিতেই হবে, নাহলে এটা অসম্পূর্ণ সংবিধান। আরো অনেক কিছু আছে, সে আলোচনা এখন নাই বা করলাম। আমরা দ্বিতীয়বার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম 5ই অক্টোবর। সেই দিনের আগে আপনারা একটু স্মৃতি আওড়ান। এর আগে কথা ছিল সংস্কার, এই সংবিধান সংস্কারের জন্য কমিটির দায়িত্ব দেবেন ডক্টর স্বাধীন মালিক, উনি চেনা মানুষ, সংবিধান নিয়ে কাজ করেন। হঠাৎ করে দেখলাম পাল্টে গেল, নিয়ে আসলো আরেকজনকে। আমরা বামজোটের পক্ষ থেকে গেছিলাম, এখানে নেতারা আছেন, আমরা লিখিত 2টা এই বিষয়ে বলেছিলাম। প্রথম বলেছিলাম সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি সংবিধানের কিছু সংযোজন দরকার হয় কেবলমাত্র করবেন, না হলে হাত দিয়ে। আর একটা বলেছিলাম সংবিধান সংস্কার আপনি নাম দিয়েছেন কমিটি, কিন্তু যিনি সংবিধান পুনর্লিখন চায় একজনকে বাদ দিয়ে আরেকজনকে এনে কেন বিতর্ক সৃষ্টি করলেন? কথা শোনার সাথে সাথে তখন উপদেষ্টা ছিলেন, এখন উপদেষ্টা হয়েছেন, তিনি রিয়াক্ট করলেন। প্রধান উপদেষ্টাও কথা কে নিয়ে যা বললেন আপনাদের সাক্ষী রেখে আমি বলতে চাই, উনি বললেন সেইটা নিয়ে আপনারা চিন্তা করেন না। উনি বুঝছি কেন আপনারা বলছেন, কারণ উনি পুনর্লিখন বলেছেন আর আপনারা সংশোধন বলেন, আমি তো সংস্কারের কথা বলছি। আমরা বলেন, তা বললো উনার কথা ওনাকে বলতে দেন, আপনার কথা আপনারা বলেন। আমরা যতটুকু ঐক্যমত্য আছে ততটুকু গ্রহণ করব, তার বাইরে গ্রহণ করব না। আমি দেখব কিছুটা যদি এদিক ওদিক থাকে আলোচনা করে ঐক্যমত্য হলে করবো, না এলে করবো না। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনাদের মাধ্যমে এই খবর পৌঁছে দিতে চাই, কারণ আপনি তো অন রেকর্ড এই কথা বলেছিলেন। এই যে সংশোধন না কি সংস্কার কমিটি, তারা মুক্তিযুদ্ধের 4 মূলনীতি 3টা বাদ দেওয়ার পরে বাংলাদেশে এখন যে কথাবার্তা হচ্ছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে না যে ভাই যেইটা আর ঐক্য নাই, এইটা আমরা একমত না, এটা কি প্রমাণিত না? প্রমাণিত। অতএব 4 মূলনীতি বাদ দিয়ে সংস্কারের যে প্রস্তাব ওইটা নিয়ে আলোচনায় অপ্রয়োজনীয়, পরিষ্কার করে বলে দিলাম। সুতরাং ওই আলোচনার সময় নষ্ট করবেন না, বরঞ্চ আদিবাসী স্বীকৃতি সহ অনেক যে বিষয় যে ঐক্যের মধ্যে যদি প্রস্তাবনা আনতে চান আসেন, সেইটা নিয়ে আলোচনা করি। আদিবাসীদের উপরে হামলা, সাধারণ মানুষের হামলা, মামলা ভোট সব বন্ধ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং 24-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে সামনে রেখে এগিয়ে যাই, এই আহ্বান জানিয়ে আবারও